রেকর্ডিং গুলা, কারণ ইম্পর্টেন্ট খুবই পরীক্ষার আগে। আমি আশা করি রেকর্ডিং গুলা যদি একটু দেখো আর কন্টেন্ট গুলা একটু চেক করো, খুব একটা সমস্যা হবে না আমার সাবজেক্ট মানে পার্ট বি এর অ্যান্সার করতে। তো আমরা লেকচার 2 এর ভিতরে যাই। ম্যানেজেরিয়াল অবজেক্টিভ। আজকে আমাদের টার্গেট হচ্ছে লেকচার 2 আর লেকচার 3 রিভিউ শেষ করব। লেকচার 2 আর 3 শেষ করলে লেকচার 4টা আমি তোমাদের ক্লাসে ওই সময় মেবি পড়াই নেই, এটা আমি একটা ক্লাসে নিতে হবে। তো আজকে যদি 2টা লেকচারের রিভিউ মোটামুটি করে দিতে পারি, নেক্সট ক্লাসে হচ্ছে লেকচার 4টা নিয়ে একটু বেসিক আলোচনা করব, কি কি কোশ্চেন, এটার কোনো কোশ্চেনও দেওয়া হয় না এই লেকচার 4 এর। সো লেকচার 2 আর 3 টা ইম্পর্টেন্ট আজকে শেষ করা। তো আমি তোমাদের জানো আমি তোমাদের ইজি করে দিছি, ক্লাসে যে সিস্টেমে পড়াইছি ক্লাসে স্পেসিফিক কোশ্চেন, কারণ আমার অতীতের অভিজ্ঞতা বুটেক্সে তো ধরো বেশ কয়েক বছর ধরেই ক্লাস নিচ্ছি, তো অতীতের অভিজ্ঞতা যেটা বলে আসলে তোমাদের যখন ক্লাসগুলো অনেক কনজাস্টেড ছিল, অনেক প্রায় 5-6 ডিপার্টমেন্টে অন্য সাবজেক্ট নিতাম, তোমাদের এটা নিতাম, তোমাদেরও রাশ ক্লাস হতো গত বছর। একটু চিন্তা করে দেখো, গত বছরের আগের বছর, গত বছরও না, ওই সময় আসলে তোমাদের স্পেসিফিক্যালি যদি না পড়াই ব্যাপারটা অনেক টাফ হয় তোমাদের হ্যান্ডেল করা, এতগুলা সাবজেক্ট, বিভিন্ন ধরনের প্রেশার থাকে। তো আমি শুরুতেই একেবারে তোমাদের কোশ্চেন গুলা দিয়ে দিতাম এবং সেই অনুযায়ী করতাম, অ্যান্সার করতাম। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি, যেটা তোমাদের বর্তমানে দেখতেছো তোমাদের বড় ভাইয়াদের যে সমস্যাটা হয়েছে 42 ব্যাচের যে রেজাল্টে যে সমস্যাটা হয়েছে, মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে কোশ্চেন কমন না পড়া। তোমরা কি আমার কথা শুনতেছো সবাই মনোযোগ দিয়ে? জি স্যার, শুনতে পারতেছি। সাবজেক্টে যে সমস্যাটা মেইনলি হয় সেটা হচ্ছে কোশ্চেন কমন না পাওয়া। কোশ্চেন কমন না হয় কারণ হচ্ছে আমাদের মডারেশন একটা বোর্ড আছে, আমরা যে কোশ্চেনটা দেই ওই কোশ্চেনটাই কিন্তু ফাইনালি তোমাদের আসে না, ওটা আবার মডারেশন একটা বোর্ডের মাধ্যমে যায়। ওনারা প্লাস মাইনাস করতে পারেন, ছেলে যদি মনে করেন যে এই কোশ্চেন না দিয়ে অন্য কোনোটা দিব, দিয়ে দিতে পারেন। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার সাবজেক্টে সবাই এটা শুনো এবং শেয়ার করো সবার সাথে যারা লেকচারটা শুনতেছো। ধরো সাপোজ পরীক্ষায় কোশ্চেন আমি যা দিলাম কমন পড়লো না, হয়তো বা মডারেশন বোর্ডের কেউ চিন্তা করলো এটা ভালো কোশ্চেন হয় নাই, অথবা যাই হোক যে চিন্তাই করলো, এখন আমাকে তো শেয়ার করবে না কি চিন্তা করে আমার কোশ্চেন দিল না। তো যে কোশ্চেনই হোক, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে খাতা হচ্ছে আমি দেখব, তো তোমরা অ্যান্সার করবা, কোশ্চেন খালি রেখে এসো না। যদি কমন না পাও, আমি যে স্পেসিফিক কোশ্চেন দিচ্ছি স্পেসিফিক অ্যান্সার করতেছো, ধরো পরীক্ষায় একটা কোশ্চেন বা এক সেট কোশ্চেন বা দেড় সেট কোশ্চেন কমন পড়লো না, এরকম যদি হয়, আনফরচুনেটলি যদি হয়ে যায়, তাহলে যে কাজটা করবা তোমরা হচ্ছে ফুল অ্যান্সার করবা। সেটা সবার জন্য জরুরি, এই কথাটা যারা লাইভে আছো আর যারা নাই এই কথাটা শেয়ার করে দিও। ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট, এটা ম্যাথমেটিক্যাল কিছু নাই, যোগ বিয়োগ গুণ ভাগের কিছু না, সায়েন্সের কিছু না যে ঠিক না হলে নাম্বার পাবা না। আমার পার্টে কোনো কিছু বাদ রাখবা না, যা মনে হয় বা যা বুঝো 2 পাতা লিখবা। 5 নাম্বারের একটা কোশ্চেন যদি কমন না পড়ে, তুমি যদি পড়ে না যাও, খালি খাতা জমা দিবা না পরীক্ষার হলে। তোমার যদি কমন না পড়ে, তুমি তোমার যা মনে হয়, যা বুঝো বা যা বুঝতে পারো, এর উপর 1 পেজ 2 পেজ লিখবা, যাতে আমি মার্কস দিতে পারি। আমার অপশন থাকে তোমাদের মার্কস দেওয়ার, খালি খাতায় তো মার্কস দেওয়া যায় না। তুমি একটা কোশ্চেন অ্যান্সার করলে না, আমি তো তোমাকে 5-এ 2 5-এ 3 এরকম দিতে পারবো না, বা 5-এ 4 দিতে পারবো না। লিস্ট আমাকে সাপোর্ট দেওয়ার জন্য পরীক্ষা অ্যান্সার করবা। সো কমন না পেলে মন খারাপ না করে অ্যান্সার ফুল করবা। এটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান, মানুষের তো প্ল্যান বি সি থাকে, যদি কোনো কারণে কমন না পড়ে তখন কি করবা। এই কথাটা সবসময় মনে রাখবা, ম্যানেজমেন্টের যে কোনো সাবজেক্টে যদি কোশ্চেন ঠিক মতো কমন না পড়ে তাও খালি খাতা জমা দিও না। অ্যাটলিস্ট আমার বেলায়, আমার পার্টে খালি খাতা জমা দিও না, কোনো সময় অ্যান্সার করবা ভালো মতো কনফিডেন্টলি। এটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান আমাদের, যদি কোনো কারণে আনফরচুনেটলি কমন না পড়ে পরীক্ষায়। আর ইনশাল্লাহ আশা করি যে সমস্যা হবে না, যা দিব ওইখান থেকেই সব ফুল অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে অল্টারনেটিভ যদি বিপদে পড়ো ওই সময়। তো ঠিক আছে, সবাই ক্লিয়ার এই ব্যাপারটায়? জি স্যার। এখন জি স্যার বলে পরীক্ষায় ভুলে যেও না, পরীক্ষায় একটু কাজটা করো, ইমপ্লিমেন্টেশনটা করো, ঠিক মতো অ্যান্সার করো সব। আচ্ছা, আমি রেকর্ডিং সেশন চালু করে দিচ্ছি। রেকর্ড অন দিস কম্পিউটার, লেকচার 2 ম্যানেজারাল অবজেক্টিভ। তো তোমাদের থেকে কোশ্চেন গুলা একজন যার খাতায় লেখা ছিল পুরো আমাকে একটু বলো, রোজার দিন বুঝোই, অত ই না করে একদম স্পেসিফিক অ্যান্সার করব আমরা।
লেকচার 2 থেকে কি কি কোশ্চেন ছিল আমাকে একটু বলো। আমি কি স্লাইডগুলো দিয়ে দিছি তোমাদের লাস্ট দিনে? জি স্যার, স্লাইডগুলো দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কোশ্চেন গুলো একটু বলো প্রথম থেকে। লেকচার 2 লেকচার 1 তো কতদিন ক্লিয়ার করে দিছি, আজকে দুইটা লেকচার কভার করব, সো একটু দ্রুত যাব, জাস্ট স্পেসিফিক কথা বলবো প্রত্যেকটা কোশ্চেনের উপর। কেউ কি আসো খাতায় তুলছে? আমার তো মনে নাই, সে কত আগে দিছি। আমার তোমাদের হেল্প লাগবে, আবার পরীক্ষার আগে তোমাদের থেকে কালেক্ট করে নিব না, যে কোশ্চেন গুলো আমার সাথে একটু পরীক্ষার আগে শেয়ার করো, যে কি কি অবস্থা, কি কি ছিল। কারো কাছে নাই কোশ্চেন? স্যার অবজেক্টিভস এর কোশ্চেনগুলো স্যার পাচ্ছি না, মানে মোটিভেশনের আর হচ্ছে এনভায়রনমেন্টের কোশ্চেনগুলো ছিল। অবজেক্টিভের কোশ্চেন দেই নাই তোমাদের? অবশ্যই দিছি, তিনটা লেকচার করাইছি তো। কারো কাছে নাই? একটু কনফার্ম করো আমাকে, কেউই তুলো নাই? অবজেক্টিভ ক্লাস নিছি তো, আমার মনে আছে। আর ক্লাস নিলে কোশ্চেন ছাড়া তো ক্লাস করাই নাই আমি তোমাদের, কোশ্চেন দিছি না? অনেক আগের কথা, প্রায় বছর দেড়েকের বেশি আগের কথা, কিন্তু তাও তো খাতায় তো তোমাদের কারো না কারো কাছে থাকা উচিত। কোশ্চেন স্পেসিফিক দিছি, এখন কোশ্চেন অনুযায়ী না পড়ায় যদি পুরো জিনিসটা পড়াই, অনেক কিছু আছে এখানে, আমি তো সবগুলা মেবি কোশ্চেনে দেই নাই তোমাদের। আচ্ছা লেকচার 2 বাদ রাখো, যদি না থাকে লেকচার থেকে যাই, যেটা আছে স্পেসিফিক্যালি পড়াই, নাহলে সময় নষ্ট হবে প্রচুর। লেকচার 3 কোশ্চেন গুলা বলো। স্যার লেকচার 3 হচ্ছে ফার্স্টে ডেফিনেশন অফ মোটিভেশন, দেন হচ্ছে প্রাইমারি থিওরিজ অফ মোটিভেশন, যেখানে আচ্ছা আমি একটু একটা জিনিস আমি চেক করি, হ্যাঁ একটু, জি তোমাদের রেসপন্স এত কম কেন? রোল 6 আছো? 7? জি স্যার আছি। রোল 10? জি স্যার আছে। 11? জি স্যার আছে স্যার। 16? জি স্যার আছি। তো সবাই তো আছো, কথা বলো না কেন তোমরা? বাকিগুলা ডাকলাম না, বুঝলাম মোটামুটি আছো সবাই। তো জিনিসটা হচ্ছে, তোমাদের কারো কাছে লেকচার 2 তোলা নাই বা রেকর্ড নাই কি কি পড়াইছিলাম? জি আমি স্যার তো কোশ্চেনগুলো পড়াইছি তাই না? টেক্সটে। মানে এই জন্য কনফিউজ, আমি জানি লেকচার 4 পড়াই নাই ওই সময়, তো ওইটা বাদ, ওটা তো পড়াবো, কিন্তু লেকচার কি হচ্ছে বুঝতেছি না। আচ্ছা যাই আসসালামু হোক। আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম লেকচার আসসালাম। 2 এর কয়েকটা প্রশ্ন পাইছি স্যার, এখন এইগুলাই সব নাকি সিওর না স্যার? কয়টা যেগুলো পাইছো? পাইছো ওইগুলো 5-6টার স্যার বেশি 4টা। কোশ্চেন দেই না আমি, 4টা পাইছো? আচ্ছা ওইটাই জি আলোচনা স্যার। করি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমার নাহলে বিরক্ত লাগতেছিল, কারণ একটা জিনিস থাকবে না কেন, পড়াইছি তো তোমাদের। বলো প্রথম কোশ্চেন। স্যার ফার্স্ট এটা ছিল হোয়াট ইজ এমবিও? আচ্ছা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ডিরেক্ট, দেখছো আমি স্পেসিফিক পড়াইছি তো। স্পেসিফিক পড়ালে খামাখা পুরা জিনিসটা ই করে তো লাভ নাই, পরীক্ষায় অ্যান্সার করতে হবে তোমাদের। আচ্ছা, হোয়াট ইজ এমবিও? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ নিয়ে যখন কথা বলবো, 4টা জিনিস নিয়ে তোমাদের কথা বলতে হবে। সবার আগে হচ্ছে কোনো কিছু স্বপ্ন দেখা, ভিশন, মানে ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভ থেকে কোনো একটা স্পেসিফিক কাজ করতে গেলে ধাপে ধাপে সামনের দিকে যেতে হয়। মানে কিভাবে আসে ম্যানেজমেন্টের কোনো একটা কাজ, ব্যবস্থাপনা, মানে তোমার লাইফের হোক, তোমার জব সেক্টরে হোক, তোমার ফ্যামিলি লাইফে হোক, স্টুডেন্ট লাইফে হোক, কোনো একটা কাজ যখন করতে চাও ধাপে ধাপে জিনিসটা আসে সামনের দিকে। সবার উপরে থাকে হচ্ছে ভিশন, বড় কোনো কিছু, যেটা ড্রিম বলি আমরা, একটা স্বপ্ন দেখা। যেমন তোমাদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এস্টাবলিশড হতে হবে,
লাইফের বড় স্বপ্ন কি? এস্টাবলিশড হতে হবে, ভালো একটা জব করতে হবে, অথবা ভালো একটা বিজনেস করতে হবে, লাইফে বড় কিছু হতে হবে। এটা হচ্ছে ভিশন। বড় কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখা, প্রতিষ্ঠিত হওয়া, ক্যারিয়ারে এস্টাবলিশড হওয়া। এটাকে যদি আরেকটু স্পেসিফিক করো, ভিশনটাকে যদি বাস্তবায়ন করতে যাও, মানে তোমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা বাস্তবায়ন করবা, বাস্তবায়ন করতে হলে ভিশনটাকে মিশনে কনভার্ট করে নিতে হয়। মিশন মানে হচ্ছে বাস্তবে স্পেসিফিক কোনো হচ্ছে একটা আহ আহ, একটা কি বলবো, এইম, স্পেসিফিক একটা লক্ষ্য বা উদ্দেশ্য। স্বপ্ন দেখতেছো লাইফে অনেক বড় কিছু হবো, এখন বড় কিছু অনেক ভাবেই হওয়া যায়, কিন্তু একটা স্পেসিফিক ওয়েতে হতে হবে। যেমন তোমার বিএসসি, এইচএসসি এর পরে এখানে বিএসসি তে এখানে ভর্তি হয়ে গেছো, ভর্তি পরীক্ষা দিছিলা, টিকসো, এখানে ভর্তি হয়ে গেছো, তখন তোমার ভিশনটা কনভার্ট হয়ে যাচ্ছে। মিশন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে লাইফে বড় কিছু হতে চাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বড় কিছু হতে চাই মানে এক, হয় আমি ভালো বিজনেসম্যান হতে চাই, অথবা দুই, ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে কন্ট্রিবিউট করতে চাই, অথবা থ্রি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে আরো অনেক কিছু লক্ষ্য আমার থাকতে পারে। এগুলাকে বলি মিশন। মিশনটাকে আরো ছোট করে ফেললে, মানে আরো টাইম ওরিয়েন্টেড করে ফেললে, স্পেসিফিক একটা টাইমের জন্য, মিশন তো অনেক বড়, মিশনটাকে যদি টাইম ফ্রেমে ভাগ করো, যেমন 4 বছর স্টুডেন্ট অবস্থায় আমি কি কি করব, সেই জিনিসগুলা তোমার হয়ে যায় হচ্ছে গোল। যেমন আমি বুটেক্সে 4 বছরে আমি হচ্ছে পড়াশোনা ভালো মতো করব, ভালো রেজাল্ট করব, পাশাপাশি নিজের হচ্ছে বিল্ড আপ, রেপুটেশন বিল্ড আপ করবো, বা নিজের একটা সার্কেল তৈরি করব, ডেভেলপ করব, পাশাপাশি হচ্ছে শিখবো অনেক কিছু। এগুলা হয়ে যায় হচ্ছে স্পেসিফিক গোল। ওই গোলের যে কোনো একটা নির্দিষ্ট জায়গা ঠিক মতো করতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো সেট করতে হয় সেগুলা হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে? তাহলে শুরুতে ভিশন অনেক বড় কিছু, সেটাকে একটু ছোট করে স্পেসিফিক করলে হয় মিশন, ভিশন থেকে মিশন, মিশন থেকে হচ্ছে গোল, লক্ষ্য বা উদ্দেশ্য, সেই লক্ষ্য বা উদ্দেশ্যটাকে আবার ব্রেকডাউন করে আরো ছোট করে আনলে, আরো স্পেসিফিক করলে হয় অবজেক্টিভ। যেমন মেইন অবজেক্টিভ, আমার এখন লেভেল 2-1 তোমরা হচ্ছে 1-2 সাবজেক্ট, এটা 1-2 সাবজেক্ট গুলো A+ পাবো সবগুলা সাবজেক্টে, এটা হচ্ছে তোমার গোল, সরি এইটা হচ্ছে তোমার অবজেক্টিভ। এই অবজেক্টিভ ফিল আপ করতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। থিওরি ক্লাস যখন করছো, তারপরে অনলাইনে যখন ক্লাস করছো, এখন রিভিউ ক্লাস যখন করতেছো, মনোযোগ দিতে হবে, একটু ফোকাসিংটা ঠিক রাখতে হবে, কষ্ট করতে হবে আর কি। সোজা কথা, আরাম করলে, গায়ে না নিলে, গুরুত্ব না দিলে, তাহলে তার প্রত্যেকটা সাবজেক্টে A+ পাবা না। তো প্রত্যেকটা সাবজেক্টে ভালো করার জন্য স্পেসিফিক হচ্ছে প্ল্যান করতে হবে, যে জিনিসটাকে আমরা বলতেছি অবজেক্টিভ। Management by objective is a systematic and organized approach that allows management to focus on achievable goals and to attain the best possible results from available resources. এখন দেখো, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, সেই অবজেক্টিভটাকেই ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভ, মানে রিয়েলিস্টিক ভাবে চিন্তা করা। তুমি যদি কোনো কিছু করতে চাও, তোমাকে সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিতে হবে, মানে সিস্টেম আছে সবকিছু করার, পরীক্ষায় ভালো রেজাল্ট করার যেমন সিস্টেম আছে, তোমার লাইফে ভালো মতো চলার সিস্টেম আছে। এই করোনা প্যান্ডেমিকের সময় ভালো মতো লাইফ লিড করারও একটা সিস্টেম বা একটা গাইডলাইন আছে, যেমন সেফ ডিস্টেন্সিং, সাবান দিয়ে হাত ধোয়া, তারপরে মাস্ক ইউজ করা, তারপরে হচ্ছে এই যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা, যাদের বয়স্ক মানুষ বা যাদের দেওয়া উচিত তাদের হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা, টাইম মতো ভ্যাকসিন দেওয়া, ডাবল ডোজ, সেকেন্ড ডোজ দেওয়া, এই জিনিসগুলো আর কি। তো তুমি লাইফে যাই করতে চাও, একটা যদি কিছু করতে চাও, সেই কাজটা ঠিক মতো করার জন্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ করতে হবে। প্রত্যেকটা কাজ ভালো মতো করার একটা অ্যাপ্রোচ আছে, একটা ওয়ে আছে, সেই ওয়েটা ফাইন্ড আউট করতে হবে, সেই ওয়ে অনুযায়ী করতে হবে। আর নতুন কোনো সিচুয়েশন হলে নিজে একটা ভালো ওয়ে তৈরি করতে হবে। এটা হচ্ছে সিস্টেমেটিক এন্ড অর্গানাইজড অ্যাপ্রোচ। কেন করা হয়? অ্যালাউস ম্যানেজমেন্ট টু ফোকাস অন অ্যাচিভেবল গোলস। এটা খুব মনে রাখাটা জরুরি। যে জিনিসটা করা পসিবল বা তুমি পারবা, সেটাই তোমার অবজেক্টিভ হওয়া উচিত। যেই জিনিসটা, যেই লক্ষ্যটা তোমার পক্ষে পসিবল না, তুমি জানো তুমি পারবা না, বা তুমি জানো তোমার পক্ষে এটা হবে না, তারপরও তুমি ওইটাই টার্গেট করলা, তাহলে যেটা হয় সেটা হচ্ছে টার্গেটটা ম্যাক্সিমাম টাইমে ফিল আপ করা যায় না, ফার্স্টেশন চলে আসে। একটা টার্গেট, যেমন ধরো যে জিনিসটা হয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, এখানে এসে তোমার টার্গেট তো ভালো রেজাল্ট করা, তোমার তো টার্গেট না যে কোন টিচার ভালো পড়ায়, কোন টিচার ভালো পড়ায় না, সেটা তোমার তো টার্গেট না। তুমি যদি এখন ফার্স্ট্রেটেড হয়ে যাও, ক্লাসে তোমার কোর্স টিচার সাপোর্ট দিচ্ছে না, বা তুমি ভালো মতো ওনার কাছ থেকে যা এক্সপেক্ট করতেছো সাপোর্ট পাচ্ছ না, এখন যদি তুমি পার্সোনালি ফার্স্ট্রেটেড হয়ে যাও, তুমি ফার্স্ট্রেটেড হয়ে যেটা করবা, পরীক্ষায় মনোযোগ দিয়ে পড়বা না, না পড়ে রেজাল্ট খারাপ করবা, এটা হয়। তো
তোমাদের লেভেলে এটা হয় তোমাদের বয়সে, সেটা হচ্ছে কোর্স টিচার ভালো লাগে নাই অথবা পড়া ক্লাসে বুঝতেছো না, ফার্স্ট্রেটেড হয়ে গেল আর পড়তে চেলা না, পরীক্ষার আগে কোনো রকমের দেখে টেখে গেলা, পরীক্ষায় অ্যান্সার করলা, সিটি খারাপ করছো, তারপরে ফাইনাল পরীক্ষায় খারাপ করছো, রেজাল্ট খারাপ হয়ে গেল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাচিভেবল গোল, তোমার টার্গেট হচ্ছে আমি ভালো রেজাল্ট করব, টিচার কি পড়ালো, আমি কি ফ্যাসিলিটি পেলাম, আমি কি করতে পারলাম, আমি কি সুযোগ সুবিধা পাচ্ছি, এইগুলা যদি চিন্তা করো তাহলে তো ফ্রাস্ট্রেশন চলে আসবে, সব তো হিসাব মিলাতে পারবা না এই বুটেক্স থেকে। তো তোমার যেটুকু করা পসিবল ছিল ওই জায়গাটায় যদি ফোকাস করো তাহলে অ্যাচিভ করা পসিবল হবে কাজটা। এটাই বলতেছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভে দুইটা জিনিস, একটা হচ্ছে কোনো একটা কাজ, কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য সিস্টেমেটিক এন্ড অর্গানাইজড ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে। তোমার অ্যাপ্রোচ, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ইন্টেনশন, এগুলা সিস্টেমেটিক ওয়েতে হতে হবে। তাহলে রিয়েলিস্টিকলি যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য পূরণের চেষ্টা করো তাহলে বেস্ট পসিবল রেজাল্ট যা অ্যাভেলেবল রিসোর্স আছে তার মাধ্যমে পাওয়া পসিবল। মানে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভের যে মেইন প্রিন্সিপাল সেটা হচ্ছে অ্যাজ এ ম্যানেজার, সবাই ম্যানেজার, তোমরা স্টুডেন্ট লেভেলে তোমরা ম্যানেজার, তোমাদের লাইফ ম্যানেজ করতেছো, আমি আমার লেভেলে কোর্স টিচার হিসেবে ম্যানেজার, তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, চেষ্টা করতেছি ম্যানেজ করার বিভিন্ন ইস্যু। তো এই জায়গাটায় তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তোমাদের যদি অ্যাপ্রোচটা সিস্টেমেটিক হয় এবং তোমাদের লক্ষ্য উদ্দেশ্যটা রিয়েলিস্টিক হয় তাহলে বেস্ট আউটকাম পাওয়া পসিবল। আর তোমাদের যদি চিন্তা ভাবনা ঠিক না থাকে, তোমাদের অ্যাপ্রোচটা যদি সিস্টেমেটিক না হয়, তার তোমাদের যদি কোনো রিয়েলিস্টিক গোল না থাকে তাহলে কিন্তু যাই করো, পড়াশোনা করো, লাইফের যাই করো না কেন ঠিক মতো সেটা অ্যাচিভ করতে পারবা না, ডিফিকাল্টি হবে, ফ্রাস্ট্রেশন চলে আসবে, ব্যর্থ হবা বেশি, মানে অনেক ধরনের ঝামেলায় পড়বা এই জিনিসটা। The aim is to increase organizational performance by aligning goals and subordinate objectives throughout the organization. Ideally, employees get strong input to identify their objectives, timelines for completion. ব্যাপারটা হচ্ছে তুমি যখন করবা তোমার যে এমবিওর তোমার যে অবজেক্টিভ বা গোল থাকবে সেটা অর্গানাইজেশন, এটা হচ্ছে চাকরির বেলায় উপরের যে কথা এটা তো সবার জন্য প্রযোজ্য। যখন তুমি ম্যানেজার কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি তুমি ম্যানেজ করতেছো, কোনো একটা দায়িত্বশীল পজিশনে আসো, তখন তোমার জন্য যে এমবিওটা ফলো করতে হবে, তোমার এমবিও বা তোমার স্পেসিফিক অবজেক্টিভ আর গোল যেন প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের স্পেসিফিক অবজেক্টিভ বা গোলের সাথে রিলিভেন্ট হয়, একই রকম থাকে, একই অ্যালাইনমেন্টে থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে তুমি যখন নিজের পার্সোনাল ব্যক্তিগত টার্গেট ফিল আপ করবা, অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের টার্গেটও ফিল আপ হয়ে যাবে পাশাপাশি, এবং এর সাথে সাথে এমপ্লয়িজ গেট স্ট্রং ইনপুট টু আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ। তোমার আন্ডারে যারা আছে, আমি তো আগেই ম্যানেজারের ক্লাসিফিকেশন যখন পড়াই তখন আমি আলোচনা করছি যে একজন ম্যানেজার যখন কাজ করবে, একজন ম্যানেজার যখন কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করবে তখন ওই ম্যানেজারকে অর্গানাইজেশনের সাথে ওরিয়েন্টেড হতে হবে, ডিসিশন মেকিং এ ভালো ডিসিশন দিতে হবে এক্সেট্রা, অনেক কথা বলছি, ক্লাসিফিকেশন অফ ম্যানেজারে, স্কিলস অফ ম্যানেজারে অনেক কথা বলছি। ওই জিনিসটাই এখানে হচ্ছে কথা, যে তোমার অবজেক্টিভটা যাতে অর্গানাইজেশনের অবজেক্টিভের সাথে মিলে। একটা কমন এক্সাম্পল দেই, ধরো তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারের চাকরিতে ঢুকছো, তোমার মেইন টার্গেট হচ্ছে বিসিএস পরীক্ষা দেওয়া, মানে বিসিএস দিয়ে সরকারি চাকরি পাওয়া। তোমার অবজেক্টিভের সাথে কিন্তু অর্গানাইজেশনের অবজেক্টিভ মিললো না, তোমাকে প্রতিষ্ঠান একটা টাকা দিয়ে ম্যানেজারিং পোস্টের দায়িত্ব দিছে যে তুমি যাতে করো, ভালো মতো চাকরি করো, তুমি বিসিএস এর পড়াশোনা করবা আর চাকরি করবা, বেতন পাবা, দেখবা তোমার কিন্তু চাকরিতে ভালো পারফরমেন্স হবে না। তুমি যদি ফোকাস না করো তোমার চাকরিতে ভালো পারফরমেন্স হবে না এবং তুমি চাকরি করতে পারবা না। বহু হয় এই এক্সাম্পল যে বিসিএস দিব বা দেশের বাইরে যাব বা অন্য কিছু করব, কিন্তু সবাই চাকরি করতেছে দেখে জোর করে চাকরিতে ঢুকলাম। এইটা কিন্তু ম্যানেজমেন্ট অফ অবজেক্টিভের যে এমবিওর যে কথাগুলো আলোচনা করতেছি তার সাথে যায় না। তোমার লক্ষ্য উদ্দেশ্য আর প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এক, মানে তুমি চাকরি যদি করো, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে ডেভেলপ করব, আমি কাজ শিখতে চাই, আমি সেলফ লার্নিং এর ব্যাপারটা এখান থেকে শিখবো, ক্লাসে তো ভালো মতো শিখি নাই, প্র্যাকটিক্যাল ল্যাবে বুঝি নাই, এখন চাকরি করব, চাকরির জিনিসগুলো শিখবো, ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব। এইটা তোমার লক্ষ্য উদ্দেশ্য, চাকরি করার লক্ষ্য উদ্দেশ্যের সাথে তোমার ম্যাচ করলো, পুরো জিনিসটা ম্যাচ করলো, তুমিও যেমন চাকরি করে চ্যালেঞ্জ আসবে, মজা পাবা বা শিখবা, তোমার কাছ থেকে প্রতিষ্ঠানও বেনিফিটেড হবে, তোমার একটা সময় পরে প্রমোশন হবে, যে বেতন বাড়বে, ফ্যাসিলিটি বাড়বে। কিন্তু তোমার যদি টার্গেট হয় আমি বিসিএস দিব, আমি অন্য সেক্টরে চলে যাব, আমি দেশের বাইরে যাব,
তাহলে এমবিও অনুযায়ী তোমার কিন্তু চাকরিটা না করাই ভালো। তুমি যে বিসিএস দিবা বিসিএস এর জন্যই পড়ো, তুমি সবার দেখা দেখি সবাই চাকরি করে তোমারও চাকরি করতে হবে এটা কিন্তু ঠিক না। তোমার যেটা এমবিও তোমার সেই অনুযায়ী তোমার কাজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট থেকে এই জিনিসটা ইন্ডিকেট করতেছে তোমার লক্ষ্য উদ্দেশ্যের সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য যাতে ম্যাচ করে। যেমন বুটেক্সে যে জিনিসটা হয়, তোমরা এখানে ভর্তি হওয়ার পরে, আচ্ছা একটু কনফার্ম করো যে সবাই শুনতে পাচ্ছ কিনা, আমার এখানে মেসেজ আসছে ইন্টারনেট কানেকশন আনস্টেবল, আরেকবার কনফার্ম করো যে সবাই শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো। জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। একটু আমার বাফার কথা হয়েছিল কি, বাট এখন ঠিক আছে স্যার। আমার কোনো পয়েন্ট কি বুঝতে সমস্যা হয়েছে যা আলোচনা করতেছি? না স্যার, ক্লিয়ার ছিল স্যার। ঠিক আছে, একটু বলো ভাই, তোমরা যদি না বলো আমার পক্ষে তো বোঝা পসিবল না কি বুঝতেছো কি বুঝতেছো না। কোয়েশ্চেনও করো না কেউ অনলাইনে। সো যদি ক্লিয়ার থাকো তাহলে তাও বলে যে স্যার বুঝছি, নাইলে আমি কি তো বুঝতে মানে আমার জন্য ডিফিকাল্ট যে কি হচ্ছে না হচ্ছে তোমাদের এন্ড থেকে। আচ্ছা তোমাদের অনলাইনের ক্লাসের অগ্রগতি কিরকম? এই যে রিভিউ ক্লাসগুলো যে করতেছো 5-6টা সাবজেক্টের প্রোগ্রেস কিরকম তোমাদের? সব সাবজেক্টে স্যার অ্যাকচুয়ালি পার্ট বাই পার্ট করে আর কি নিচ্ছেন, লাইক পার্ট এ যদি মানে টিচার বেনিফিট একসাথে হচ্ছে নিয়ে মানে নিচ্ছেন দেন তোমাদের, পার্ট নিয়ে নিচ্ছেন। আচ্ছা তোমাদের কি বেনিফিট হচ্ছে অনেস্টলি, মানে তোমরা কি পরীক্ষায় ভালো করতে পারবা কিনা এই রিভিউ ক্লাসের উপর বেস করে? আহ, কিছু সাবজেক্টের ক্ষেত্রে স্যার বেনিফিটেড, লাইক হচ্ছে কোশ্চেন গুলো আবার হচ্ছে রিভিউ হচ্ছে, আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো আবার একটু রিভিউ হচ্ছে। সো কিছু সাবজেক্টের ক্ষেত্রে মানে আমাদের জন্য বেনিফিট হবে তাহলে। যে সাবজেক্ট গুলাই মনে করো যে বেনিফিট হচ্ছে না বা ক্লিয়ার না, তোমরা অনেস্টলি একটু ইনিশিয়েটিভ, যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ পড়াচ্ছি না, তোমার যদি উদ্দেশ্য থাকে ভালো রেজাল্ট করা, তুমি একটু কোর্সটা টিচারের সাথে তোমরা এক্সট্রা টাইম দিও, যে সাবজেক্টগুলো মনে করতেছো যে ভালো করতে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বা, খালি রিভিউ ক্লাসের উপর ভরসা করো না, পার্সোনালি কোর্স টিচারের সাথে রিকোয়েস্ট করো, তাকে বললো তার সাজেশন নিও যে বেস্ট পসিবল প্রিপারেশন কিভাবে নেওয়া যায় সাবজেক্টগুলাই, ঠিক আছে? তোমরা সিআর যারা আছো বা তোমরা যারা ভালো রেজাল্ট করো বা করতে চাও, তারা একটু আন্তরিকতার সাথে যে সাবজেক্টগুলা ডিফিকাল্ট বা মনে করতেছো পরীক্ষা ভালো হবে না, ওই সাবজেক্টগুলা একটু চেষ্টা করো আন্তরিকভাবে। চেষ্টা বলতে টিচারের সাথে কমিউনিকেশনটা খুবই জরুরি। আন্তরিকতা দেখাও, ইনশাল্লাহ আশা করি ওই সাবজেক্টগুলাতেও সমস্যায় পড়বা না। তো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভে যে জিনিসটা আলোচনা করলাম সবাই ক্লিয়ার কিনা? হোয়াট ইজ এমবিও তে যেভাবে আলোচনা করলাম তোমরা ক্লিয়ার কিনা এই ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, পরের কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ এমবিও এর সাথে আর কি ছিল? স্যার, টু স্টেপস এন্ড অ্যাডভান্টেজেস অফ এমবিও। আচ্ছা, এমবিও যদি বুঝে থাকো, টু স্টেপ না 5 স্টেপ এমবিও প্রসেস, ঠিক আছে? এই কোশ্চেনটা যদি আসে এখন খেয়াল করো, যারা ক্লাসটা করতেছো লিখে রাখো সাইড নোট দিয়ে, এটাই ডায়াগ্রাম আকারেই দিবা। এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে দেওয়ার চেষ্টা করবা, কারণ এটা সাইক্লিক অর্ডার, সিকোয়েন্স ব্রেক করো না, একটার পর একটা আসতেছে, সিকোয়েন্স ব্রেক করো না। আমরা এমবিও বুঝলাম, এমবিও বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ হচ্ছে প্রথমত একটা সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সেট করা, সেই লক্ষ্যটা যাতে রিয়েলিস্টিক হয় এবং একটা সিস্টেমেটিক একটা ওয়ে থাকে তোমার পূরণ করার জন্য। মানে এমবিওর দুইটা পার্ট, একটা হচ্ছে আমি জানি কাজটা কিভাবে ভালো মতো শেষ করতে হবে, আর 2 নাম্বার হচ্ছে কাজটা বাস্তবে শেষ করা পসিবল কিনা ভালো মতো। এই দুইটা জিনিস হচ্ছে মেইন কাজ। এই দুইটা জিনিস পাশাপাশি আরেকটা পয়েন্ট ছিল যে আমি যে কাজটা করব আমার প্রতিষ্ঠানের সাথে কাজটা রিলেভেন্ট কিনা, মানে আমার যাতে ডেভেলপমেন্ট হয়, আমি যাতে সাকসেস হই, আমার প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনও যাতে সাকসেস হয়। এই দুইটা জিনিস মাথায় রেখে 5টা স্টেপ আছে। স্টেপগুলা কি? প্রথমে অর্গানাইজেশনাল অবজেক্টিভস আর রিভিউ, এই কাজটা তোমার টপ ম্যানেজমেন্ট করবে। তুমি চাকরিতে ঢুকছো, তুমি জুনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমাকে মিড লেভেলে যে তোমার সিনিয়র যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বড় ভাই আছে বা তোমার যে বস আছে, উনি বিভিন্ন সময় তোমাকে বুঝাবে, মিটিং হবে। মানে চাকরিতে যেটা হয় প্রতি সপ্তাহে মিটিং হয়, প্রতি মাসে মিটিং হয়, মিটিং এ বলা হয় যে অর্গানাইজেশনের পরিস্থিতি কি, বর্তমানে পরিস্থিতি কি, কত টাকা ইনকাম করতেছে, কিভাবে করতেছে, বায়ার কে কে আছে, কি কি সমস্যা ফেস করতেছে, এই জিনিসগুলো আলোচনা হয়। আলোচনা করে যে জিনিসটা হয় অর্গানাইজেশনাল অবজেক্টিভস আর রিভিউ। আলোচনার মেইন উদ্দেশ্য প্রত্যেকটা ম্যানেজার প্রত্যেকটা এমপ্লয়িকে জানায় দেওয়া। যেমন তোমরা যারা টিউশনি করো, তোমরা কি করো, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে স্টুডেন্টের গার্জিয়ানের সাথে বসো,
একটা আছে না। তারপরে আবার টিচাররা অনেক সময়, যেমন তাদের ভার্সিটিরও একটা সিস্টেম আছে যে অনেক সময় তোমরা টিচারদের সাথে বসো, তোমাদের সমস্যা নিয়ে কোঅর্ডিনেটর ম্যাডাম বা স্যারের সাথে আলাপ করো, সলিউশনের চেষ্টা করো। ওই জিনিসটাই হচ্ছে স্টেপ নাম্বার 1, অর্গানাইজেশনাল অবজেক্টিভস আর রিভিউ। আলোচনা করা, ক্লিয়ার থাকা যে আসলে কি হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে, আসলে কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে রিভিউ করা। অর্গানাইজেশনাল অবজেক্টিভ রিভিউ মানে তোমার বোঝা উচিত, জানা উচিত, তুমি ম্যানেজার, তুমি নতুন হও আর পুরানো হও, তুমি এন্ট্রি লেভেলের ম্যানেজার হও আর টপ ম্যানেজার হও, তোমাকে বুঝতে হবে তোমার প্রতিষ্ঠান, তোমার অর্গানাইজেশন আসলে কি এক্সপেক্ট করতেছে, তাদের টার্গেট কি, তাদের সিচুয়েশনটা বর্তমানে কি। এই অনুযায়ী একটা অবজেক্টিভ রিভিউ করার দরকার, মিটিং করা দরকার। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, স্টেপ নাম্বার 1। 5 স্টেপ এমবিও প্রসেস, সরি এইটা হচ্ছে স্টেপ, হ্যাঁ এটাই হচ্ছে স্টেপ নাম্বার 1। এই লালটা কিন্তু স্টেপ না, এটা হচ্ছে একটা পয়েন্ট স্টার্টিং। তোমার 5 স্টেপ যখন বলতেছি, স্টেপ হচ্ছে এই 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এটা হচ্ছে এন্ড রেজাল্ট বা আরেকটা নতুন সাইকেল শুরু হওয়া। সেটা দেখো, এটা একটা সাইক্লিক অর্ডারে চলতেছে। এই লাল মার্কিং এর যে পয়েন্টটা, এটা ইন্ডিকেট করতেছে একটা নতুন সাইকেল শুরু হচ্ছে, একটা কোন একটা সিচুয়েশনে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইখানে অর্গানাইজেশনাল অবজেক্টিভ আর রিভিউ, আর পয়েন্ট হচ্ছে অ্যাচিভার্স রিওয়ার্ডেড মানে এন্ড রেজাল্ট যেটা, আর এইটা হচ্ছে সিকোয়েন্স, পরবর্তী পয়েন্ট শুরু হচ্ছে, এটা ইন্ডিকেট করতেছে। পয়েন্ট কিন্তু 5টা, এই হলুদ যে কোডিং করা এই 5টাই হচ্ছে পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্টটা সবাই ক্লিয়ার। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ শুরু হবে কোথা থেকে, প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কি এটা জানানো, এটা রিভিউ করা, এটা দিয়েই শুরু হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এমপ্লয়ি অবজেক্টিভ আর সেট, অর্গানাইজেশনের লক্ষ্য বা উদ্দেশ্য তখন যদি জানলা, তখন সেই অনুযায়ী ম্যানেজারদের লক্ষ্য বা উদ্দেশ্য সেট করতে হবে। যেমন একটা ফ্যাক্টরিতে লক্ষ্য হচ্ছে, ধরো একটা নিটিং ফ্যাক্টরি বা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে লক্ষ্য হচ্ছে আগামী মাসে আমি 20 লাখ পিস টি শার্ট তৈরি করব। আমার বায়ার পাওয়া গেছে, বায়ার আমার কাছ থেকে 20 লাখ পিস টি শার্ট নিবে, আগামী মাসে আমি 20 লাখ পিস টি শার্ট তৈরি করব। এক মাসে তো আর হয় না, ধরো আগামী 3 মাসে বা 6 মাসে 20 লাখ পিস টি শার্ট আমি হচ্ছে অর্ডার নিব। প্রতিদিন আমি 30,000, প্রতিদিন 10,000 15,000 টি শার্ট বানাবো, তাহলেই তো মাসে 1 লাখ বা 2 লাখ টি শার্ট হয়ে যায়, তাহলেই তো 6 মাসে 15 লাখ টি শার্ট হয়ে যায়। তো এটা হচ্ছে লক্ষ্য। সেই অনুযায়ী এখন কি করতে হবে, তোমার তো একটা ফ্যাক্টরিতে অনেকগুলা টেক্সটাইলের ডিপার্টমেন্ট আছে, স্পিনিং আছে, নিটিং আছে, ডাইং আছে, ফিনিশিং আছে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আছে। তো তুমি যখন একটা অর্ডার দিলা যে 6 মাসে 20 লাখ 30 লাখ পিসের অর্ডার তুমি দিলা, তাহলে তোমাকে সেই অনুযায়ী ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট সেট করতে হবে। স্পিনিং ডিপার্টমেন্ট কিভাবে সাপোর্ট দিবে 6 মাস, উইভিং ডিপার্টমেন্ট কিভাবে দিবে, নিটিং ডিপার্টমেন্ট কিভাবে দিবে, ডাইং ডিপার্টমেন্ট কিভাবে দিবে, ফিনিশিং ডিপার্টমেন্ট দিবে, মানে ব্রেকডাউন করা। তোমার লক্ষ্য উদ্দেশ্য দিন শেষে তুমি 20 লাখ 30 লাখ পিস টি শার্ট তৈরি করবা, সেই অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সাপোর্ট দিতে হবে। তোমার গার্মেন্টস ডিপার্টমেন্ট যদি সাপোর্ট দিতে পারে কিন্তু ডাইং ডিপার্টমেন্ট যদি না দিতে পারে, তাহলে তো তুমি পারবা না, কারণ ডাইং এর পরে হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস ডিপার্টমেন্ট রেডি, কিন্তু গার্মেন্টস ডিপার্টমেন্টে কোনো ফিনিশ ফ্যাব্রিকই ঢুকলো না কাটিং সুইং এর জন্য, তাহলে তো কাজ আটকায়া যাবে, তাহলে তো ঠিক মতো হবে না। বেসিক কমন সেন্স। যখন অর্গানাইজেশনাল অবজেক্টিভ সেট করবা, তখন এমপ্লয়ি অবজেক্টিভও সেট করে নিতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি ডাইং ডিপার্টমেন্টে আসো, তোমার অবজেক্টিভ কি হবে? তুমি গার্মেন্টস ডিপার্টমেন্ট দেখতেছো, তোমার অবজেক্টিভ কি হবে? 20 লাখ পিস বা 50 লাখ পিস অর্ডার ডেলিভারি করার জন্য এমপ্লয়ীদের একটা ভূমিকা পালন করতে হবে প্রত্যেকের জায়গা থেকে। এমপ্লয়ীদের মাধ্যমে, ম্যানেজারের মাধ্যমে নন ম্যানেজারিয়াল যারা লোকজন, তাদেরও ভূমিকা আছে। তার এই ম্যানেজাররা কি করবে, তারা আবার নন ম্যানেজারিয়াল যারা হচ্ছে মেশিন চালায়, যারা হচ্ছে শ্রমিক লেভেলের মানুষজন, তাদেরকে আবার চালাতে হবে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। তো সবার একটা অবজেক্টিভ সেট করে নিতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, প্রোগ্রেস মনিটর। তুমি যদি খালি অবজেক্টিভ সেট করে বসে থাকো, যেমন তুমি কাউকে টিউশনিতে পড়াচ্ছ, শুরুতে তুমি ঠিক করে দিলা যে এসএসসি পরীক্ষায় তোমাকে গোল্ডেন জিপিএ 5 পেতে হবে, এইটা ঠিক করে দিলা আর পড়ায়া গেলা খালি, তাহলে তো হবে না। স্টুডেন্ট কি নিতে পারলো কিনা, সে কি ভালো না খারাপ রেজাল্ট করতেছে, সে কি পারফরমেন্স করতে পারতেছে কিনা, তার রেগুলার ক্লাস টেস্ট নিতে হবে, কুইজ নিতে হবে,
পড়াটা ঠিকমতো শিখতেছে কিনা, ঠিকমতো বাসায় হোমওয়ার্ক করতেছে কিনা, এই জিনিসটা তো মনিটর করতে হবে। শুধু অবজেক্টিভ সেট করে দিলেই হবে না, এটা রেগুলার ফলো আপ। আমরা যে কথাটা বলি ফলো আপ বা মনিটর, তোমার স্টুডেন্ট, তুমি অবজেক্টিভ সেট করলে এসএসসি বা এইচএসসি তে গোল্ডেন জিপিএ 5, তুমি পড়ায় গেলা খালি, আর কোনো খেয়াল করলা না, তাহলে তো সে জীবনেও এ প্লাস পাবে না সব সাবজেক্টে। রেয়ার কেস, কেউ কেউ হয়তো পাবে, কিন্তু মেজরিটি কিন্তু সমস্যা ফেস করবে। তো রেগুলার বেসিসে তার ফলো আপ নিতে হবে, পড়াটা ঠিক মতো করছে কিনা, হোম টাস্ক ঠিক মতো করে কিনা, বাসায় সময় দেয় কিনা, অথবা পরীক্ষায় কত অ্যান্সার করতেছে, ভালো করতেছে কিনা, এগুলা মনিটরিং করতে হবে, প্রোগ্রেস মনিটর। চাকরিতে, টেক্সটাইল ফ্যাক্টরিতেও এরকম টার্গেট সেট করে দিলেই হবে না, রেগুলার বেসিসে ইভালুয়েশন করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে ওইটাই, পারফরমেন্স ইভালুয়েশন। প্রোগ্রেস মনিটর করলে তুমি ফাইন্ড আউট করতে পারবা কোন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের পারফরমেন্স ভালো, কাদের পারফরমেন্স ভালো না, কেন ভালো না, যে ভালো করতেছে না কেন করতেছে না। এই যে আমাদের এইখানে হচ্ছে আমাদের অথরিটির ব্যাপার, আমরা তোমাদের ফলো আপ নিব, এই যে রিভিউ ক্লাস যে নিচ্ছি, আমাদের পাশাপাশি মনিটর করতে হবে যে তোমাদের প্রোগ্রেস কতটুকু, তোমরা নিতে পারতেছো কিনা। এবং তোমরা যখন পরীক্ষা দিবা, তোমাদের পারফরমেন্স দেখলেই বোঝা যাবে যে আদৌ আমরা তোমাদের কষ্ট করে যা পড়াইছি বা রিভিউ ক্লাস নিছি বা যাই করছি, সেইটা ঠিক মতো তোমাদের কাজে লাগছে কিনা। এটা তোমাদের হচ্ছে ইভালুয়েশন করলেই বোঝা যাবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেমন ক্লাস টেস্টে যদি তোমরা ভালো করো, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে না, তোমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে, তোমরা ক্লাস টেস্টে ভালো করছো, ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষাতেও ভালো করবা। ক্লাস টেস্টে যদি খারাপ করো, তোমাদের সাথে কথা বলতে হবে যে কেন খারাপ করছো, তোমাদের যদি কোনো ইস্যু থাকে চেক করা, কিভাবে লিখলে মার্কস পাবা, কিভাবে লিখলে মার্কস বাড়ানো যাবে, কিভাবে লিখলে ভালো করা যাবে। এই ইভালুয়েশন গুলা না করলে আলটিমেটলি ফাইনাল পরীক্ষাও কিন্তু খারাপ হবে। আর যারা ভালো করবে, ভালো রেজাল্ট করবে, সেই অনুযায়ী রিওয়ার্ড পাবে, রেজাল্ট ভালো হবে, একটা ভালো পজিশনে যাবে। আর ঠিকমতো রেজাল্ট না করলে তো এই পজিশনে যাবে না। মানে চাকরিতে যেটা, তোমার পড়ালেখার ক্ষেত্রেও এই এমবিওর 5 স্টেপটা ওইভাবেই চিন্তা করতে পারবা। তাহলে স্টেপ নাম্বার 1 হচ্ছে প্রথমে প্রাতিষ্ঠানিকভাবে লক্ষ্য উদ্দেশ্য কি সেট করা। 2 নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানে যে এমপ্লয়িরা চাকরি করে তাদের লক্ষ্য উদ্দেশ্য সেট করা, রেগুলার বেসিসে ফলো আপ রাখা বা মনিটর করা যে ঠিকমতো কাজটা হচ্ছে কিনা। সেই অনুযায়ী কাজটা যখন বুঝায় দিবে, পারফরমেন্স ইভ্যালুয়েশন করা, যে কাজটা ঠিকমতো হলে যারা করছে ভালো করছে, কাজটা ঠিক না হলে কারা ভালো করছে কারা খারাপ করছে, ইভ্যালুয়েশন করা। সেই অনুযায়ী রিওয়ার্ড সিস্টেম চালু করা, মানে প্রমোশন, রিকগনিশন। তুমি যে ভালো কাজ করছো, তোমার প্রমোশন হবে বা তোমার রিকগনিশন হবে, তোমার বেতন বাড়বে, তোমার কোনো একটা রিওয়ার্ড পাবা। এবং এইভাবে পরবর্তীতে আবার সেট করে নেওয়া পরবর্তী এমবিও প্রসেসের জন্য। এটাই হচ্ছে 5 স্টেপ এমবিও প্রসেস। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই লেকচার থেকে? স্যার স্যার হ্যাঁ, বলো। ডায়াগ্রামটা দিলে কি তখন মানে এন্ড রেজাল্ট যেটা রেড মার্ক করা ওইটা কি দেওয়া লাগবে দিলেও ডায়াগ্রামে? পারো, না দিলেও পারো। পয়েন্টটা হচ্ছে 5 স্টেপ, এই 5টা স্টেপ ঠিক রাখো। এটা জাস্ট ইন্ডিকেট করতেছে তোমার বোঝার জন্য যে পরবর্তী স্টেপটা শুরু হবে আবার, এইটা আবার চলবে অন্য একটা কোনো কাজে। মানে প্রত্যেকটা কাজে এরকম 5টা স্টেপ ফলো করবা। তুমি যখন চাকরিতে যাবা, তুমি যখন কোনো কাজ করবা, এমবিও প্রসেস অনুযায়ী তোমাকে বলতেছে এই 5টা স্টেপ এনশিওর করা তোমার কাজের ভিতরে এইগুলা ফলো করতেছো কিনা। তুমি এটা দিলেও পারো, না দিলেও পারো, বাকি 5টা পয়েন্ট সিকোয়েন্সিয়ালি ঠিক রেখো, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? এর পরের কোশ্চেন ছিল, এটা কি ছিল দেখো তোমাদের কোন কোশ্চেনের 6 স্টেজেস, আমি তো 5টা স্টেপ আলোচনা করলাম এমবিএর। এমবিএর যে আরো এটা হচ্ছে স্টেপ, কোন একটা কাজ কি প্রসেসে করবা, আর কাজটা করতে গেলে দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু এই জিনিসটা কি তোমাদের কোশ্চেনে আছে কিনা দেখো তো, কেউ কনফার্ম করো। 6 এমবিও স্টেজেস, এটা কি কোশ্চেনে ছিল? না স্যার, এটা ছিল না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট একবার তাহলে রিডিং দিয়ে দিও। তোমরা পরীক্ষার আগে সাজেশন হচ্ছে একবার দেখে নিও জিনিসটা, যাতে বুঝতে পারো জিনিসটা কি। এটা আমি ধরতেছি না, তোমাদের কাজ হচ্ছে পরীক্ষার আগে স্লাইড দিয়ে দিছি, একবার খালি রিডিং দিয়ে দেওয়া, জিনিসটা একবার রিডিং দিয়ে যাবা, তাহলে মোটামুটি বুঝতে পারবা। হঠাৎ করে যদি চলে আসে, কারণ আমাদের যে সহায় মডারেশনে যদি আবার উল্টাপাল্টা কিছু হয়, যাতে কিছু অ্যান্সার করতে পারো, খালি খাতা জমা দেওয়া যাবে না, এক কথা। এটা ছিল তোমাদের, তাই না? এমবিওর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলা কি? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখো, আমি যে এমবিও আলোচনা করলাম বাই ডেফিনেশন, অথবা এমবিওর যে স্টেপ আলোচনা করলাম, বাই
যা পড়াইছো ওইখান থেকেই কিন্তু তুমি লিখে দিতে পারবা। অ্যাডভান্টেজ কি অসুবিধা কি? এমবিও ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এমবিও মানে হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে কন্টিনিউয়াসলি তুমি যদি এই প্রসেস ফলো করো তাহলে লক্ষ্য বা উদ্দেশ্য, একটা প্রতিষ্ঠানিক লক্ষ্য বা উদ্দেশ্য ফিল আপ করা ইজি হয়। এটা হচ্ছে তোমরা অলরেডি বুঝতেছো, আলোচনায় চলে আসছে। প্রথম পয়েন্টটা এটা তোমাদের মুখস্থ করার কিছু নেই, আগে যে আলোচনা করলাম ওইখান থেকেই বুঝতেছো কেন করা হচ্ছে। প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য যাতে ঠিকমতো অ্যাচিভ করা পসিবল হয়। আরেকটা হচ্ছে এমপ্লয়ের কমিটমেন্ট যাতে বাড়ে, মানে এমপ্লয়ের কমিটমেন্ট মানে হচ্ছে, আগের পয়েন্টটা দেখলে আর একটু ক্লিয়ার হবে যেটা আলোচনা করছি। এই দেখো অ্যাচিভার্স আর রিওয়ার্ডেড, এমবিও স্টেপের মধ্যে তোমার বলা আছে যে ভালো কাজ করবে, যার পারফরম্যান্স ভালো হবে তাকে মূল্যায়ন করো, তাকে পুরস্কৃত করো, তার বেতন বাড়াও, তাকে প্রমোশন দাও বা তাকে ফ্যাসিলিটি দাও। তো এই কাজটা যদি করো তাহলে এমপ্লয়ীদের কি মোটিভেশন বেড়ে যাবে না? এমপ্লয়িরা আরো ডেডিকেটেড হবে না? এটাই হচ্ছে সেকেন্ড অ্যাডভান্টেজ। দুইটা অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ নাম্বার 1, প্রতিষ্ঠানিক লক্ষ্য উদ্দেশ্য ঠিকমতো ভালো মতো অ্যাচিভ করা। আর লক্ষ্য উদ্দেশ্য 2, এমপ্লয়ীদের মোটিভেশন এবং কমিটমেন্টটা বাড়ানো প্রতিষ্ঠানিক লক্ষ্য পূরণে। কারণ তোমার স্টেপের ভিতরেই আছে যে এমপ্লয়ীদের তোমার মোটিভেশন বাড়ানো, এটা তোমার স্টেপের ভিতরেই কিন্তু আছে, এটা তুমি ডেফিনেশন অনুযায়ী পেয়ে যাচ্ছ যে পারফরম্যান্স রিওয়ার্ড করা হবে। এই জন্য এই দুইটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? সবকিছুরই ভালো খারাপ আছে লাইফে। একটা জিনিস মনে রাখবা, ম্যানেজমেন্টের প্রিন্সিপাল অনুযায়ী তুমি তোমার লাইফে যাই করো না কেন সেটার ভালো দিক আছে, সেটার খারাপ দিক আছে। প্রত্যেকটা কাজের ভালো এবং খারাপ দুইটা দিকই, কজ এন্ড ইফেক্ট। ইফেক্টটা এক কারোর জন্য অ্যাডভান্টেজ, কারোর জন্য ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট দুইটা সিচুয়েশনাল। কোনো কিছু কারোর জন্য অ্যাডভান্টেজ, কোনো কিছু কারোর জন্য ডিসঅ্যাডভান্টেজ। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, তোমরা পরীক্ষা দিতে পারতেছো না, ক্লাস করতে পারতেছো না, বাসায় বসে আছো, এই সিচুয়েশনে তোমাদের স্টুডেন্টদের কারো কারোর জন্য অ্যাডভান্টেজ, কারো কারোর জন্য ডিসঅ্যাডভান্টেজ। যাদের পড়াশোনার চেয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, টিউশনি, টাকা ইনকাম বা অন্য দিকে ডেভেলপমেন্ট, যাদের এইদিকে টার্গেট ছিল তারা পুরোপুরি অ্যাডভান্টেজ নিছে। ওই পরীক্ষা নিয়ে বা ক্লাস নিয়ে অত টেনশন করে নাই, পুরো অ্যাডভান্টেজ নিতে পারছে তারা। আর যাদের সোললি ফোকাস ছিল পড়াশোনা বা ফ্যামিলিগত কারণে দ্রুত গ্রাজুয়েশন করা, চাকরি পাওয়া, তাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন হয়ে গেছে। যত সময় লাগতেছে, ফার্স্টেশন বাড়তেছে, তত ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের এই টিএম এ যাদের ক্লাস নিচ্ছি তাদের কারো কারোর জন্য এই লকডাউন একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন তৈরি করছে, লাইফে ডেভেলপমেন্ট হয়েছে, পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু করার ছিল সেগুলো করতে পারছো, যেটা হয়তো পড়াশোনা করলে বা এই দিকে ডিফিকাল্ট হতো। আবার অনেকের জন্য ডিসঅ্যাডভান্টেজ এই সিচুয়েশনটা। মনে রাখবা, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিলেটিভ টার্ম, এটা অ্যাবসলিউট বলে কোনো কথা নাই। কোন সিচুয়েশন কারোর জন্য অ্যাডভান্টেজ, কারোর জন্য ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি আমি আলোচনা করতেছি অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে, মানে প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে অ্যাডভান্টেজ ছিল দুইটা, আর ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে দুইটা। কি কি? The development of objective can be time consuming, leaving both managers and employees less time in which to do their actual work. মানে এই যে এমবিও একটা তো সিস্টেম ডেভেলপমেন্ট করা, প্রচুর মিটিং করা, প্রচুর আলোচনা করা, একটা স্ট্র্যাটেজি সেট করা, এটা টাইম কনজিউমিং। তুমি নিজের কাজ করবা না, সারাদিন মিটিং করবা, সবার কাজ নিয়ে টেনশন করবা। চিন্তা করে দেখো ব্যাপারটা এরকম, তুমি ডিপার্টমেন্টাল সিআর, তুমি ডিপার্টমেন্টাল স্বার্থে টিচারদের সাথে প্রচুর কথা বলতেছো, প্রচুর শিডিউল ঠিক করতেছো, করতে যে তোমার নিজের পড়ালেখাই সময় পাচ্ছ না। মানে তুমি এক্সট্রা কারিকুলাম কাজ করতে যে তোমার দায়িত্ব যেটা দেওয়া হয়েছে এটা করতে যে নিজের পড়াশোনাটাই ঠিক মতো করলে না, ফলাফলে রেজাল্ট খারাপ হলো। এটা তোমার ডিসঅ্যাডভান্টেজ না? কোন একটা দায়িত্বশীল পোস্টে থাকার ডিসঅ্যাডভান্টেজ। যেমন তুমি চাকরিতে বা তুমি ব্যবসায় বেশি সময় ফোকাস করলা, তুমি তোমার ওয়াইফকে মানে তোমার ফ্যামিলিতে তোমার বাবা মাকে সময় দিলা না, তোমার ওয়াইফকে সময় দিলা না, তোমার বাচ্চা কাচ্চাকে সময় দিলা না। সমস্যা কি হলো? হ্যাঁ, তুমি প্রতিষ্ঠিত হলা, তুমি ভালো ম্যানেজার, ভালো বিজনেসম্যান, তুমি তোমার প্রফেশনাল লাইফে সাকসেসফুল, দেখা যাবে তুমি তোমার ফ্যামিলি লাইফে সাকসেসফুল হতে পারো নাই। আমি তোমাদের একটা বাস্তব এক্সাম্পল দিলাম। যারা খুব বেশি প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করে, নিজের ফ্যামিলিকে সময় দেয় না, দিন শিক্ষিত ছেলে মেয়ে মানুষ হয় না, ওয়াইফের সাথে সম্পর্ক ভালো থাকে না, একটা মানে বাজে অবস্থা ফ্যামিলি লাইফে, কিন্তু জব লাইফে খুবই সাকসেসফুল, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তুমি যখন অর্গানাইজেশনে প্রচুর সময় দিবা, এইগুলা নিয়ে কাজ করবা, এইগুলা নিয়ে কাজ করবা, তখন যে জিনিসটা হবে প্রচুর টাইম চলে যাবে, তুমি লাইফের অন্য দিকে ফোকাস দিতে পারবা না, অ্যাকচুয়াল ওয়ার্ক, তোমার অ্যাকচুয়াল লাইফে ফোকাস দিতে পারবা না। অথবা দেখা গেল কি তোমার শরীর খারাপ হয়ে গেল, তোমার হাই প্রেসার, ডায়াবেটিক্স,
তোমার বডি ব্রেকডাউন করলো, ব্যালেন্স ওয়েতে কাজ করতে হয়। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভের মেইন ব্যালেন্স হচ্ছে সব দিকে ঠিক রাখা। তুমি পড়াশোনা করতে যে তোমার শরীর খারাপ, অনেকের হয়, এত সিরিয়াসলি পড়াশোনা করছো, বিসিএস এর পড়া বলো আর পরীক্ষায় ফার্স্ট হওয়ার পড়া বলো, যে তোমার শরীর খারাপ হয়ে গেছে, মাথা ব্যথা করে, দুর্বল লাগে, শরীর খারাপ, জ্বর আসছে প্রচন্ড, মানে ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন। এই জিনিসটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। প্রচুর সময় দিতে হয় অর্গানাইজেশন এবং অবজেক্টিভ নিয়ে কাজ করতে, লাইফের অন্যদিকে সময় দেওয়া যায় না বা ফোকাস দেওয়া যায় না, অ্যাকচুয়াল কাজগুলো ঠিক মতো অনেক সময় করা যায় না। এটা হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ এমবিও বাই অবজেক্টিভের। আর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে elaborate written goals, careful communication goals, and detailed performance is required, and MBO program increase the volume of paperwork in organization. কমপ্লিকেশন বাড়ে। এমবিওর উপর ফোকাস বেশি দিতে গেলে, তুমি যদি ঠিকমতো এমপ্লয়ীদের ট্রেনিং করাতে চাও বা তাদের দিয়ে ভালো মতো কাজ আদায় করতে চাও, তোমাকে প্রচুর ডকুমেন্টেশন বা প্রচুর ফোকাস দিতে হবে, মানে অর্গানাইজেশনের বাড়তি সময় এবং কমপ্লিকেশন করতে হবে, এটা মাথায় নিতে হবে। তুমি যদি এই অ্যাডভান্টেজ নাম্বার 1 আর অ্যাডভান্টেজ নাম্বার 2 চাও, তাহলে ডিসঅ্যাডভান্টেজ এই দেখো যা আলোচনা করতেছি, তোমাদের কিন্তু এই আলোচনা না করলেও অ্যান্সার করতে পারতা পরীক্ষায়। কারণ ডেফিনেশন অনুযায়ী জানো, অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা, এটাই অ্যাডভান্টেজ। তারপর এমপ্লয়িরা মোটিভেশন বা ফোকাস ঠিক রাখা, ঠিক মতো অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য ফিল আপ করা, এটাও বুঝতেছি আমরা। এটা করতে গেলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রচুর সময় দিতে হবে, একজন ম্যানেজারের পার্সোনাল লাইফ বা নিজের অ্যাকচুয়াল ওয়ার্ক করা ডিফিকাল্ট, সময় কম পাওয়া যায়। আর 2 নাম্বার হচ্ছে প্রচুর জটিল, প্রতিষ্ঠানকে পেইন নিতে হবে। এই কাজগুলো অ্যাডভান্টেজ পেতে গেলে একটু এক্সট্রা পেইন নিতে হবে, এক্সট্রা পেপার ওয়ার্ক, এক্সট্রা সময় দেওয়া, এক্সট্রা কষ্ট করা, এটা মাথায় রেখেই করতে হবে। এগুলাই ডিসঅ্যাডভান্টেজ, মানে ডিরেক্ট কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, অ্যাডভান্টেজের রিলেটিভ পয়েন্টগুলাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার, এই পয়েন্টগুলো স্যার হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, স্যার পরবর্তী একটা কোশ্চেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাই। স্যার আমাদের তো এখানে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ পড়ানো হচ্ছে, সো আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টারে আমরা দেখলাম যে হচ্ছে অবজেক্টিভস নিয়ে হচ্ছে অনেকগুলো, মানে অনেক কিছু টপিক ছিল, ওগুলো কি স্যার আমাদের মানে কাজ করা লাগবে? না না, তোমাদের এখন সিচুয়েশনটা, আমাদের এমনকি অথরিটি থেকেও মেসেজ আসছে, আমাদের গত মিটিং এ বিসি স্যারও আমাদের বলছেন যে এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন, বাজে সিচুয়েশন, এখন এক্সট্রা কোনো পেইন বা এক্সট্রা কিছু না দাও, স্পেসিফিক করা, যা পড়াইছি ওটাই স্পেসিফিক্যালি পরীক্ষা যাতে ঠিকমতো অ্যান্সার দিতে পারো, এটাই হচ্ছে আমাদের। এই যে আমাদের এমবিও কি এখন, আমাদের মেইন এমবিও হচ্ছে তোমাদের ক্লিয়ার করে দেওয়া, যতটুকু পেইনলেস ভাবে তোমাদের ক্লিয়ার করে দেওয়া যায়, আমাদের হচ্ছে এটাই হচ্ছে বর্তমান এমবিও। তো তোমাদের সিলেবাসে যাই থাকুক, এখন অত তোমাদের দেখার দরকার নেই, অত অপশনও নাই, অনলাইনে এমনিতেই মনোযোগ দেওয়া বা ফোকাস ধরে রাখা কষ্ট, স্পেসিফিক কিছু টপিকস যেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন অন্য কোনো দিকে পেন নেওয়ার দরকার নাই। অন্য কোর্স টিচাররা আবার কে কি চিন্তা করতেছে আমি জানি না, আমাদের প্রতিষ্ঠান যেটা চিন্তা করতেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে এখন তোমাদের স্পেসিফিক্যালি জাস্ট খালি তোমাদের ভালো মতো ক্লিয়ার করে দেওয়াই আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য এখানে। তো এখন যা পড়াচ্ছি আমি এইগুলাই পরীক্ষায়, মানে ধরো এইভাবেই স্পেসিফিক্যালি তোমাদের হচ্ছে কম থাকবে আর কি, এক্সট্রা অ্যাডেড পেইন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, পরের কোশ্চেনটা কি ছিল? এমবিও নিয়ে তো আলোচনা করলাম, এমবিও কাকে বলে, এমবিওর 5টা স্টেপ কি, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, গেল। এর পরের কোশ্চেন কি ছিল? স্যার খাতায় এই কয়টাই লেখা আছে, আর হচ্ছে আপনি SWOT অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলছিলেন। শর্ট অ্যানালাইসিস পড়ার দরকার নেই, তোমরা বুঝো। আচ্ছা, এইটা মনে হয় পড়াইছিলাম, ভিশন মিশনের ডিফারেন্স আমার মনে আছে, এটা পড়াইছি, মনে আছে তোমাদের? আমি মনে হয় পড়াইছি ভিশন আর মিশন কাকে বলে। এটা তো তোমরা স্যার জানো, ভিশন হচ্ছে বড়, মিশন হচ্ছে ছোট, ভিশন হচ্ছে ড্রিম আর মিশন হচ্ছে স্পেসিফিক কাজ। এটা তোমরা যদি নাও দেখো তোমরা পার্থক্য করে নিতে পারবে, একবার দেখে নিও। তাও বেসিক ডিফারেন্স বিটুইন ভিশন এন্ড মিশন, এই কোশ্চেনটা হয়তো আসতে পারে। এটা জাস্ট খালি আমি আলোচনা করছি শুরুতে, ভিশন, মিশন, তারপরে স্ট্র্যাটেজিক গোল, অবজেক্টিভ, এই জিনিসগুলা সিকোয়েন্সিয়ালি সামনের দিকে আসতেছে। সবার সবচেয়ে বড় ভিশন, তারপর হচ্ছে মিশন। ভিশনটা স্বপ্ন দেখা, মিশনটা বাস্তবায়ন করা, এই জিনিসটাই হচ্ছে, এটা হচ্ছে লং টার্ম, এটা হচ্ছে রিলেটিভলি শর্ট বা মিডিয়াম টার্ম এক্সটা। এটা না দেখেও অ্যান্সার করতে পারবে, একবার দেখে দেও। তারপরে হচ্ছে এই তো, তাহলে এই লেকচার থেকে তো আর তেমন কিছু নাই আসলে। কিছু কি আর আলোচনার দরকার আছে? তোমাদের কি মনে হয় টপিকস গুলা যা আলোচনা করলাম? শর্ট অ্যানালাইসিস তোমরা পারবা না? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট,
একটা কোনো কাজের স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি, নিজের মতো করে অ্যান্সার করবা। শর্ট অ্যানালাইসিস, SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট যদি আসে সুন্দর মতো অ্যান্সার করবে। এটা আলোচনার কিছু নাই। একটা কোনো কাজের স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি, এই জিনিসটা আসতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ স্মার্ট বিজনেস অবজেক্টিভ। স্মার্ট মানে হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাগ্রিয়েবল, রিয়েলিস্টিক, টাইম স্পেসিফিক। পাঁচটা, এই জিনিসটা একটু দেখে নিও। তোমাদের আছে এই স্লাইডটা আমি তোমাদের রেকর্ডিং এ বলে দিচ্ছি, পরীক্ষার আগে এই স্লাইডটা একবার দেখে নিও। স্মার্ট অ্যাটলিস্ট কাকে বলে? স্পেসিফিক, মেজারেবল, অ্যাগ্রিড, রিয়েলিস্টিক, টাইম স্পেসিফিক। এটা লিখলে স্মার্ট অবজেক্টিভের উপর শর্ট নোট বা ছোট কোশ্চেন দিলে যাতে অ্যান্সার করতে পারো। এই স্লাইডটা দেখে নিও পরীক্ষার আগে। এই তো, আর তো এমন কিছু নাই যেটা দেখতে হবে, দেখতে পাচ্ছি না। তো লেকচার নাম্বার 3 শেষ মোটামুটি। সবাই কি ক্লিয়ার? কারো কি কোনো লেকচার, এই যে সরি লেকচার 2 এর উপর কোনো কোশ্চেন আছে কারো কোনো? তোমরা কি বলো, লেকচার 2 কি এই পর্যন্তই থাকবে? যা আলোচনা করছি পারবা পরীক্ষায় আসলে অ্যান্সার করতে? জি স্যার, ইনশাআল্লাহ এতটুকু। একবার বলে দেই, অনেকে হয়তো ঠিকমতো মনোযোগ দাও নাই, আমি সবার জন্য সামারি করে দিচ্ছি, রেকর্ডিংটা খেয়াল করো। তোমাদের লেকচার থেকে যে জিনিসগুলো দেখবা ভালো মতো, এই স্লাইডটার স্মার্ট কথাটার মিনিংটা দেখে যাবা ভালো মতো। পয়েন্ট নাম্বার 1, সবাই বুঝো, ক্লিয়ার থাকো, স্মার্ট কথাটা বুঝে যাবা। স্মার্ট বলতে কি বুঝায়, এই যে 5টা পয়েন্টের মানে হচ্ছে স্মার্ট, এই জিনিসটা দেখে যাবা, এটা খেয়াল রাখবা। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ভিশন মিশনের পার্থক্যটা একবার দেখে যাবা। এটা হচ্ছে 2 নাম্বার ইস্যু তোমাদের। ভিশন আর মিশনের পার্থক্যটা দেখে যাবা। এইভাবেও লিখতে পারো, নিজের মতো লিখতে পারো। এইভাবেই লিখতে হবে এমন না, নিজের মতো করে লিখলেও চলবে। দেখে যাবা ভিশন মিশনের পার্থক্য বা বুঝবা জিনিসটার পার্থক্যটা কোন জায়গায়। এটা হচ্ছে স্পেসিফিক কোশ্চেন। এমবিও কাকে বলে, এমবিওর 5টা স্টেপ কি, এবং এমবিওর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এই জিনিসটা দেখে যাবা। আর সবার শেষ যদি সময় থাকে 6 টেস্টে একবার রিডিং দিয়ে যাবা। একবার রিডিং দিলা, লস তো নাই। একবার রিডিং দিতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। একবার জাস্ট রিডিং দিয়ে যাবা এমবিওর 6 টেস্ট। সবাই ক্লিয়ার কি না লেকচার 2 থেকে কি করতে বললাম তোমাদের? জি স্যার। ওকে, আমার মনে হয় আজকে থাক, আমি একটা এক্সট্রা ক্লাস নেই। রোজার মাসে ভাল লাগে না এত কথা বলতে। একটা লেকচার তো পড়াম, তোমাদের মনোযোগ ধরে রাখো। আমি দরকার হলে এক্সট্রা একটা ক্লাস দিব। লেকচার 3টা নেক্সট ডে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব না আমি। তোমাদের সমস্যা তো নাই, তাই না? অল্প অল্প করে পড়াই আমার মনে হয় ভালো, একবারে অত পেইন না দিয়ে। লেকচার 2টা আজকে ক্লিয়ার হলাম আমরা। আমাদের আর 2টা লেকচার থাকে, লেকচার 3 4। 3টা রিভিউ দিব আর 4টা একটু পড়াবো, কয়টা স্পেসিফিক কোশ্চেন আলোচনা করব, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই কোনো। তো আজকে এই পর্যন্তই থাক নাকি, তোমরা কি বলো? জি স্যার, আমরা তাহলে স্যার আপনার সাথে একটা এক্সট্রা হ্যাঁ, ক্লাস আমার অ্যারেঞ্জ কোনো করব। সমস্যা নেই, একটু থাকলে আর সময়, রেকর্ডিং তো আছেই তোমাদের, পরীক্ষার আগে রেকর্ডিং গুলো দেখলেই হবে। এত পেইন দেওয়ার দরকার নেই, আমারও টায়ার্ড লাগতেছে সত্যি কথা, কথা বেশি বলতে হয়। সামনাসামনি থাকলে আর তাও কম কথায় কাজ হয়, এইভাবে অনলাইনে খুবই কথা বলতে হয় বেশি একটা জিনিস বোঝানোর জন্য। তো আজকে এই পর্যন্তই থাক, আমি রেকর্ডিংটা সিআর কে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকো তাহলে, আর ঠিক মতো কোনো ইস্যু থাকলে আমার সাথে শেয়ার করো সবসময়। ওকে।